সো ক্লোজ ইয়েট সো ফার। আবারও একটা ম্যাচ, প্রথম ম্যাচের পর তৃতীয় টেস্টেও জেতার দোরগোড়ায় এসে আমরা কিন্তু ম্যাচটা হারালাম। প্রথম ম্যাচটা তো তাও ঠিক ছিল, বলা যাচ্ছিল যে ঠিক আছে ইংল্যান্ড জিতেছে, কিন্তু এই টেস্টটা সম্পূর্ণ আমাদের হাতে ছিল, সম্পূর্ণ আমাদের জেতার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটিং কোলাপসের জন্য আমরা হেরে গেলাম। এবং তারই সঙ্গে বলতেই হবে স্যার জাদেজা সত্যি কি অসাধারণ একটা ইনিংস, তার সঙ্গে বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই দুজনের যে লড়াইটা, শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইটা, এইটার জন্য অবশ্যই দাঁড়িয়ে একবার হাততালি দেওয়া দরকার। বাকি ম্যাচটা জিতেও হেরে গেল মাত্র 22 রানে, মানে জেতার দোরগোড়াতে এসেও। তো কী কারণে হারলো সেই নিয়েই মেন কয়েকটা কারণ আমি এখানে উল্লেখ করব, 3 থেকে 4টে কারণ, যে গোটা আমার মনে হয় যে পার্সোনালি। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সঙ্গে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম প্লাস অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, যেখানে ডেলি ছোটো বড়ো সমস্ত আপডেট পোস্ট করে থাকি। তো সেগুলো ফলো করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই টেস্ট ম্যাচটা হারের প্রথম যে কারণটি বলবো সেটি হলো ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে পজিটিভ ইন্টেন্টের অভাব। এটা শুনে এই যে পয়েন্টটা যখন আমি ডিসকাস করব, অনেকে অন্যরকম বলতে পারে, আমাকে ভুল বলতে পারে বা গালাগালি করতে পারে, বাট আমি কয়েকটা পয়েন্ট যেটা বলছি সেটা হলো আমি যে ব্যাপারগুলো বলছি সেগুলো একটু ভালো করে শুনবে, যে ভারতীয় ব্যাটসম্যানদের পজিটিভ ইন্টেন্টের অভাব ছিল। কারণ যখন 192-93 রান চেস করছো, কোনো একটা ব্যাটসম্যান যদি একটু পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতো, সেক্ষেত্রে সে যদি 30-40 রান করে দিত, সেক্ষেত্রে ম্যাচটা অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো। এইটা দুজনকে করতে দেখলাম আমি, এই 4th ইনিংসে ভারতের তরফ থেকে, যে দুজনেই কিন্তু সফল হয়নি। প্রথমত যশস্বী জয়সওয়াল, যে একদমই সফল হয়নি। সে চেয়েছিল যে নেমেই প্রথমে কয়েকটা শট খেলবো, তাহলে জোফরা আর্চারকে একটু ব্যাকফুটে ফেলে দেবো। আর জোফরা আর্চার এমন একটা বোলার, যদি 2-1 ওভার মার খেয়ে যায় তাহলে কিন্তু খুব আজে বাজে বল করে। আর এরকমটাই করেছিল পঞ্চম দিনের শুরুতে ঋষভ পান্ত। সেও নেমে কিন্তু পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলছিল, দুটো সুন্দর চারও মেরেছে। বাট কপাল খারাপ, আর শুধু কপাল খারাপ বলবো না, ঋষভ পান্ত হাত নিয়ে স্ট্রাগল করছিল, বোঝাই যাচ্ছিল কোনো বল আসার ব্যাটে লাগার আগেতেই সে হাতটা ছেড়ে দিচ্ছিল। সে যখন 2 চার মারলো, জোফরা আর্চার এমনি একটু এদিক ওদিক বল করতে লেগেছিল। আর সবসময় বোলাররা ট্রাই করছিল, ঋষভ পান্ত যে কোটায় বল খেলেছে তার সবসময় বডিতে বা হাতের দিকে বল করার চেষ্টা করছিল, যাতে আর কি হাতে লাগে। বাকি কিন্তু কোনো প্লেয়ারের কাছে পজিটিভ ইন্টেন্ট দেখা যায়নি আমার মতে বলে। আমি আলোচনা করছিলাম বন্ধুদের সাথে, যখন নীতিশ কুমার রেড্ডি এবং জাদেজা ব্যাট করছিল, যখন এতটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলছিল, সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে উইকেট পড়ে গেছে, ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলা দরকার। কিন্তু অন্যদিক থেকে যদি বলি, সেক্ষেত্রে যদি একটু ওরই মধ্যে পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতো, আমি বলছি না যে 4 মারতে হবে কি 6 মারতে হবে, জাস্ট সিঙ্গেল চেষ্টা করতো। যদি ওভারে 2-3টে করে সিঙ্গেল নিলে কি হতো, ফিল্ডিংটা একটু খোলা থাকতো, তাহলে সিঙ্গেল নেওয়ার আরও যে রান করার সেটাও বেড়ে যেত। সেক্ষেত্রে আমি এটাও বলছি না, বারবার বলছি যে 4-6 মারার কথা আমি বলছি না, যদি ওরই মধ্যে একটু পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতো, যদি একটু সিঙ্গেলটা চালু রাখতো, আলটিমেটলি যে এই এত ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেললো, কী হলো তাদের লাভের লাভ কিছুই হলো না। যখন 8টা উইকেট পড়ে গেল, তখন আমি বললাম, যখন বুমরা ব্যাট করতে এলো, তখন আমি বলছিলাম যে অবশ্যই জাদেজার দরকার একটু হার্ড হিটিংয়ের দিকে যাওয়া। আমি আবারও বলছি, জাদেজা কিন্তু সত্যি খুব ভালো ইনিংস খেলেছে, হয়তো সারা জীবন মনে রাখার মতো একটা ইনিংস খেলেছে। কিন্তু যখন তোমার কাছে এখনও ম্যাচ জেতার জন্য 70-80 রান মতো দরকার, এবং আর 2টো উইকেট হাতে আছে, যেখানে উল্টো দিকে দুজনই প্রপার বোলার, যাদের ব্যাট করার যারা ব্যাট করতে পারেই না, সেই জায়গায় ওই ওভারে একটা করে সিঙ্গেল নিয়ে কোনো দিন ম্যাচ জেতা সম্ভব নয়, কোনো দিন না। সেই জায়গায় যদি পজিটিভ ইন্টেন্ট নিয়ে যেত, যদি ওভারে একটা করে 4 মারবো এরকম একটা ইন্টেন্ট থাকতো, সেক্ষেত্রে কিন্তু তাও একটা চান্স থাকতো, যেটা ইংল্যান্ডের প্লেয়াররা করেছে। ঠিক এরকম একটা ইনিংস মনে করে ইংল্যান্ডের বেন স্টোকসের 2019 সালে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যেখানে 9 উইকেট পড়ে গেছিলো এবং 9 উইকেট পার্টনারশিপ ছিল 70 প্লাস বেন স্টোকের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, এবং সেই রানটা কিন্তু সে মেরেই করেছিল। যদিও কালকে ভালো বল করেছে, অবশ্যই ইংল্যান্ডের বোলাররা ভালো বল করেছে, কিন্তু তাও একটু কোনো জানি না, একটা বল ওভারে লুজ পাওয়া যেতেই পারতো, সেখানে একটু পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেললে হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারতো। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হয়তো অনেকজন খেয়াল করেনি, সেটা হলো ধ্রুব জুরেলের কিপিং। ধ্রুব জুরেল অবশ্যই কয়েকটা ভালো ক্যাচ নিয়েছে প্রথম দিন নয়, 4th দিন আর কি। সে অস্ট্রেলিয়া বেরিয়ে যাচ্ছে, ইংল্যান্ডের 3rd ইনিংসের যে প্রথম দিকে উইকেট কয়েকটা 2-1 ভালো ক্যাচ নিয়েছে, কিন্তু একটা দেখলাম আর কি, একটা আর্টিকেলসে, যেখানে দেখাচ্ছে ধ্রুব জুরেল 3টে ক্যাচ ধরেছে প্লাস 3টে ক্যাচ মিস করেছে এবং প্রায় 40 প্লাস 22 রান দিয়েছে, যেটা হয়তো ঋষভ পান্ত থাকলে এটা হতো না। এবং এই এতটা 22 রান না হলে কিন্তু হয়তো আরও ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারতো। কারণ আমি মানছি
যে মানে ইংল্যান্ডের লর্ডসে একটু পিচটা স্লো পিচ আছে, বল একটু মানে উইকেটের পিছনে বল একটু এদিক ওদিক করে, বাট সেই জায়গায় যদি ঋষভ পান্থ থাকতো, তার এক্সপিরিয়েন্স ছিল, ঋষভ পান্থ থাকলে কিন্তু এই রেজাল্টটা অন্যরকম হতে পারতো। পরবর্তী যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো বাজে মানে খুবই 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 বাজে আম্পায়ারিং। যে আম্পায়ার ছিল পল রাইফেল, তার সব থেকে বাজে আম্পায়ারিং। মানে এই নিয়ে হয়তো ভারতীয় যত পুরনো প্লেয়াররা রয়েছে তারাও ডাইরেক্ট কথা বলেছে, যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা যখন ব্যাট করছে তখন কোনো অ্যাপিল হলেই লেগ বাইয়ের কোনো অ্যাপিল হলেই আউট দিয়ে দিচ্ছে, যখন রিভিউ নিচ্ছে আম্পায়ার্স কল হয়ে যাচ্ছে, সেইটা আউটই থেকে যাচ্ছে, মানে ইংল্যান্ডের দিকে যাচ্ছে। অন্যদিকে যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ব্যাট করছে তখন কিন্তু এই পল রাইফেল কিন্তু আউট দিচ্ছিল না, এবং তার ফলে যখন ভারতীয় রিভিউ নিচ্ছে আম্পায়ার্স কল হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ইংল্যান্ডের দিকেই যাচ্ছিল। তো এই নিয়ে অনেকজন দেখলাম, অশ্বিন দেখলাম ডাইরেক্ট কথা বলেছে, আরও অনিল কুম্বলে তাকেও দেখলাম কথা বলতে, এই ব্যাপারটা নিয়ে এরকম ডাইরেক্ট কথা বলেছে। তো সব থেকে জঘন্য আম্পায়ারিং হয়েছে এই ম্যাচে আমি বলবো। তো এইগুলো আইসিসির অবশ্যই কিন্তু ঠিক করা দরকার। পরবর্তী যে পয়েন্টটি বলবো সেটা হলো চতুর্থ দিনের শেষে আকাশদীপকে ব্যাট করতে পাঠানো অ্যাজ এ নাইট ওয়াচম্যান হিসেবে। কিন্তু পাঠিয়েছে ঠিক আছে, সেই সময় একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য পাঠিয়েছে, কিন্তু এর পজিটিভ দিক আমি কিছু দেখতে পাচ্ছি না। যদি আকাশদীপ ব্যাট করতে নেমেই হয়তো এই জন্যই পাঠিয়েছিল যে 2-4টা যদি শট খেলতে পারে সেই জন্য, কিন্তু আকাশদীপ উল্টোটাও তো হতে পারতো। আকাশদীপ ব্যাট করতে নামে 2-4 বল পরেই যদি আউট হয়ে যেত তখন কী হতো? সেক্ষেত্রে তো ঋষভ পান্থকেই আসতে হতো। তো আমার মতে বলে যে লাস্ট 10-15 ওভার খেলা বাকি ছিল, যেটা খেলার জন্য তাকে পাঠিয়েছিল সে খেলেছে, লাস্ট ওভারে লাস্ট বলেই সে আউট হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু সে যদি আউট হয়ে যেত তখন তো ঋষভ পান্থ আসতো, প্লাস একটা উইকেট কিন্তু আমাদের মানে সে যদি না আসতো তাহলে একটা উইকেট কিন্তু আমাদের এখানে হাতে থাকতো, যেটা একটু হলেও কিন্তু শেষের দিকে কাজে দিত। আর ঋষভ পান্থ যদি আসতো কালকে, সেক্ষেত্রে যে 3-4 ওভার সে পেতো এক্সট্রা, সেই 3-4 ওভারে ঋষভ পান্থ যে কোয়ালিটি প্লেয়ার বা যা খেলা তার, সে অবশ্যই ওইখানে আরও 10-20 রান কিন্তু অ্যাড করে দিতে পারতো দিনের শেষে। তো এটাও আমি বলবো একটা পয়েন্ট ভারতের ম্যাচ হারার পেছনে, যেহেতু 20-22 রানে হেরেছে সেই জন্য এই 5-10 রানগুলো কিন্তু অনেকটা এফেক্টিভ। আর ফাইনালি লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা দুটো পয়েন্ট নিয়ে বলবো। প্রথমত ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা, সেটা জয়সওয়াল বলো দুটো ইনিংসে একদমই রান পায়নি, অবশ্যই একটু দেখে খেলা দরকার ছিল, ধরে খেলা দরকার ছিল। আর তার সঙ্গে করুণ নায়ার, সেও কিন্তু ব্যর্থ হয়েছে এই সিরিজে। খুব সম্ভবত পরের ম্যাচে করুণ নায়ারকে বসাতে পারে বা ভাবতে পারে বসানোর কথা। আর কালকে মানে এই দুটো ম্যাচেই গিলও একদম রান পায়নি। তো এখন কেন জানি না মনে হচ্ছে যদি এরা একটু করে কন্ট্রিবিউট করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা আমরা আরামসে জিততাম। আর তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে নীতিশ কুমার রেড্ডির আগে ব্যাট পাঠানো, তো আমি বলবো আমি এইটার পক্ষপাতী নয়, কারণ নীতিশ কুমার রেড্ডির থেকে ওয়াশিংটন সুন্দর ব্যাটিংয়ে কোনোদিন ভালো হতেই পারে না। হয়তো এই টেস্টে বা এই সিরিজে নীতিশ কুমার রেড্ডি খুব একটা ভালো মানে কি বলবো যে সেইভাবে কন্ট্রিবিউট করতে পারেনি বা ভালো ছন্দে দেখা যায়নি, কিন্তু তা সত্ত্বেও যদি রেড্ডি আসতো, কারণ প্রথম ইনিংসে রেড্ডি দেখলাম ভালো ধরে খেলছিল, একটু ধরে খেলতো, একটু সেটেল হয়ে গেলে সেও একটু হিটিংয়ের দিকে যেতে পারতো, যেহেতু তারপরে একজন ব্যাটসম্যান ছিল। কিন্তু আলটিমেটলি সুন্দরকে আগে পাঠিয়ে লাভের লাভ কিছু হলো না, বরঞ্চ উইকেটটা পড়ে গেল। তো সে যদি পরে আসতো এবং রেড্ডি আউট হওয়ার পরে আসতো তাহলে তখন সে একটু আরও ডিফেন্সিভলি খেলতে পারতো, ধরে খেলতে পারতো, জাদেজাকে একটু সঙ্গ দিতে পারতো। তো এই একটা পয়েন্ট ছিল। বাকি আবারও বলবো, জাদেজা, বুমরা এবং মোহাম্মদ সিরাজ যে ইনিংসটা কালকে খেলেছে, লড়াকু ইনিংস, হয়তো ভারতীয় ফ্যান হিসেবে সারা জীবন আমি মনে রাখবো। মানে কালকে ম্যাচ হারার পর একটা সময় মনে হচ্ছিল যে ভারত 2023 ওয়ার্ল্ড কাপ হেরেও এতটা খারাপ লাগেনি, কালকের ম্যাচটা হেরে এতটাই খারাপ লাগলো যে জেতার দোরগোড়াতে এসেও এই ম্যাচটা হেরে গেল। সেই সঙ্গে মনে পড়ছে ইংল্যান্ডের প্লেয়ারদের স্লেজিং, যেটা আমরাও করেছিলাম অবশ্যই, কিন্তু ভারত ম্যাচ জিতলে মানে সিরাজ যে কী করতো ওই মুহূর্তে, আমি সেটা মনে মনে ভাবছিলাম যে সিরাজ হয়তো পুরো মাঠ কাঁপিয়ে বেড়াতো। তো ইংল্যান্ডের প্লেয়ারদের যে স্লেজিং, সেইটা সবথেকে বেশি খারাপ লেগেছে ভারত ম্যাচ হারার থেকেও। বাকি তোমাদের ম্যাচ হারার পেছনে কী কারণ মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।